আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 212তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 212তম ক্লাস। নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ 15তম ক্লাস, আর অনলাইনে রোগীলিপিকরণ সহজ 212তম ক্লাস। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু লিখে জানান, গতকাল 211তম ক্লাসে আমরা রোগীলিপির কোন অংশ থেকে পড়ছিলাম নতুনদের জন্য। যাদের জানা আছে, গতকাল নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ গতকাল আমরা কি শিখছিলাম বা কি আলোচনা করা হয়েছিল, একটু দ্রুত লিখে জানান। লিখুন। পিপাসার আমরা কতটুকু আলোচনা করছিলাম একটু লিখেন তো। পিপাসার মধ্যে কতটুকু? পিপাসার দুইটি পয়েন্ট, একটি হচ্ছে পিপাসা, অন্যটি হচ্ছে পিপাসাহীনতা। পিপাসার মধ্যে আছে 8টি পয়েন্ট: প্রকৃতি, সময়, তাপ, আহার, পানির ধরন, পরিমাণ, নিদ্রা, রোগ। এই 5টি পয়েন্ট ছিল গতকালকে আলোচনা। আজকে আমরা পিপাসাহীনতার মধ্যে ঢুকবো। পিপাসার মূল পয়েন্ট দুটি, একটি হচ্ছে পিপাসা, অন্যটি পিপাসাহীনতা। পিপাসার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে প্রকৃতি, 2 নম্বরে সময়, 3 নম্বরে তাপ, 4 নম্বরে আহার, 5 নম্বরে পানির ধরন, 6 নম্বরে পরিমাণ, 7 নম্বরে নিদ্রা, 8 নম্বরে রোগ। এই 8টি পয়েন্ট। এবার আজকে আমরা আলোচনা করব পিপাসাহীনতা, তৃষ্ণাহীনতা, থার্স্টলেস, তৃষ্ণাহীনতা। তৃষ্ণাহীনতার মধ্যে পয়েন্ট আছে 5টি। তৃষ্ণাহীনতার মধ্যে পয়েন্ট 5টি। অডিয়েন্স, 1 নম্বরে তাপ, 2 নম্বরে রোগ, 3 নম্বরে গর্ভাবস্থা, 4 নম্বরে বিপরীত, 5 নম্বরে অন্যান্য। তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, অন্যান্য। তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, অন্যান্য। তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, অন্যান্য। পিপাসাহীনতার প্রথম পয়েন্টটি হচ্ছে তাপ। উত্তাপকালে পিপাসাহীনতা, শীতাবস্থায় পিপাসাহীনতা, গরমকালে পিপাসাহীনতা। উত্তাপকালে পিপাসাহীনতা। অডিয়েন্স, উত্তাপকালে পিপাসাহীনতা পৃষ্ঠা নাম্বারটি কত একটু দ্রুত লিখে দেন। উত্তাপকালে পিপাসাহীনতা, উত্তাপকালে পিপাসাহীনতা পৃষ্ঠা নাম্বারটি কত লিখে দেন। উত্তাপকালে পিপাসাহীনতা, উত্তাপকালে পিপাসাহীনতা পৃষ্ঠা নাম্বারটি কত? উত্তাপকালে পিপাসাহীনতা পৃষ্ঠা নাম্বারটি কত? উত্তাপকালে পিপাসাহীনতা, উত্তাপকালে পিপাসাহীনতা পৃষ্ঠা নাম্বারটি কত? উত্তাপকালে পিপাসাহীনতা পৃষ্ঠা নাম্বারটি কত? 530। দেখো তো ঠিক আছে নি? 530 তাড়াতাড়ি লিখুন। আরেকটু দাও, একটু। উত্তাপকালে পিপাসাহীনতা, উত্তাপকালে পিপাসাহীনতা, উত্তাপকালে পিপাসাহীনতা।
পৃষ্ঠা নাম্বার কত? ঠিক আছে 530। তৃষ্ণাহীনতার প্রথম ধাপ হচ্ছে উত্তাপ। 2 নম্বরে পয়েন্ট হচ্ছে রোগ। সর্দির সময় পিপাসাহীনতা, জ্বরের সময় পিপাসাহীনতা, জ্বরের সময় ঠোঁট শুষ্কতা সহ পিপাসাহীনতা, মাথা ব্যথাকালে পিপাসাহীনতা। রোগকালে পিপাসাহীনতা, সর্দির সময় পিপাসাহীনতা, জ্বরের সময় পিপাসাহীনতা, মাথা ব্যথাকালে পিপাসাহীনতা। 3 নম্বরে গর্ভাবস্থা। গর্ভফুল আটকে গেলে পিপাসাহীনতা, গর্ভফুল আটকে গেলে পিপাসাহীনতা, গর্ভাবস্থায় পিপাসাহীনতা। এবার আসি বিপরীত। পানি পানের ইচ্ছা সহ পিপাসাহীনতা, পানি পানের ইচ্ছা সহ পিপাসাহীনতা। পানি পানের ইচ্ছা সহ পিপাসাহীনতা। পৃষ্ঠা নাম্বারটি কত? পানি পানের ইচ্ছা সহ পিপাসাহীনতা। পৃষ্ঠা নাম্বারটি কত? পানি পানের ইচ্ছা সহ পিপাসাহীনতা। পৃষ্ঠা নাম্বারটি কত? 530। ডাক্তার ফরিদুর রহমান, ধন্যবাদ। পানি পানের ইচ্ছা সহ পিপাসাহীনতা। পৃষ্ঠা নাম্বার 530। মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা, মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা। পৃষ্ঠা নাম্বারটি কত? মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা। পৃষ্ঠা নাম্বারটি কত? মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা, মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা। মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা। পৃষ্ঠা নাম্বার কত? মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা। পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি লিখুন। মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা। পৃষ্ঠা নাম্বারটি 404। ডাক্তার সজীব আল সাফিন, 404। দেখেন তো সবাই মিলে উনি যে 404 লিখছেন এই লেখাটি সঠিক কিনা একটু যাচাই করা দরকার। ওনার লেখাটি সঠিক কিনা। আরেকজন লিখছেন 403, আরেকজন 404। 404 না 403? তাড়াতাড়ি লিখুন। মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা। মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা। পৃষ্ঠা নাম্বারটি কত? 15। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায়?
পিপাসাহীনতা ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে একটু লিখে জানান। অডিয়েন্স একটু লিখে জানান। মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে দ্রুত লিখে জানান। মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থা পিপাসাহীনতা যিনি লিখছেন পালসিডিলা, ওটা চলবে না, ওটার সময় শেষ। মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসা পালসিডিলার দিন শেষ। এবার হবে সঠিক ওষুধের বাংলাদেশ। এখন আর পালসিডিলা বললে চলবে না। মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা ফার্স্ট গ্রেডে শুধুমাত্র পালস নয়, আর কয়টি ওষুধ আছে দেখুন। 26টি। একেবারেই সঠিক, একদম সঠিক। ডাক্তার আবু দারদা, আপনাকে ধন্যবাদ। আরেকজন লিখছেন 8টি, কিসের ভিত্তিতে জানি না। যিনি 8টি লিখছেন কেন জানি না। আরেকজনে 31টি। গণতন্ত্র কয়টা? মর্নিং। মুখ ও জিহ্বা শুষ্কতা সহ পিপাসাহীনতা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 26টি। আর যারাই বলে শুধু একটি মাত্র ওষুধ পালসিডিলা, এবার আপনারাই বলুন মুখ ও জিহ্বা শুষ্কতা সহ পিপাসাহীনতা যদি হয়, যারা শুধু পালসিডিলা লিখেন কিংবা পালসিডিলা বলেন, তাদের এই কথাটি ঠিক কিনা একটু লিখে জানান। মুখ ও জিহ্বা শুষ্কতা সহ পিপাসাহীনতা, এই কথার আলোকে যারা শুধু পালসিডিলাকে ব্যবহার করেন কিংবা পালসিডিলা জবাব দেন, তাদের এই জবাবটি সঠিক না ভুল? তাড়াতাড়ি লিখুন। মুখ ও জিহ্বা শুষ্কতা সহ পানির পিপাসা নেই, পিপাসাহীনতা, এই ক্ষেত্রে যারা শুধু পালসিডিলা উল্লেখ করেন, তাদের এই পালসিডিলা বলা কতটুকু সঠিক না ভুল একটু দ্রুত লিখে জানান। মাথা থেকে সরিয়ে দেন যে মুখ ও জিহ্বা শুষ্কতা সহ পিপাসাহীনতা, এই কথার আলোকে পালসিডিলা এখন থেকে ভুলে যান। আপনি শুধু মাথায় নেন থার্স্টলেস, মাউথের মধ্যে ড্রাইনেস, ড্রাইনেস টাং, থার্স্টলেস উইথ থার্স্ট। মুখ ও জিহ্বা শুষ্কতা সহ পিপাসাহীনতা কোথায় গেলে পাবো সেই সাব রুব্রিকটি কিংবা রুব্রিকটি? এই সাব রুব্রিক কোথায় পাওয়া যাবে, কত পৃষ্ঠা পাওয়া যাবে, শুধু এতটুকু মাথায় রাখলে হবে। আপনাকে ফার্স্ট গ্রেডের 26টি ওষুধের নাম মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনার শুধু মনে রাখতে হবে কোথায় গেলে এই রুব্রিকটি পাবো। এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। 26টি ওষুধ ফার্স্ট গ্রেড, সেকেন্ড থার্ড মিলে ওষুধ আছে প্রায় 200। আপনার এত ওষুধ মনে রাখার কোনো প্রয়োজন নেই। শুধু মনে রাখতে হবে আপনি এই রুব্রিকটি কোথায় পাবেন। তাহলে মুখ ও জিহ্বা শুষ্ক অবস্থায় পিপাসাহীনতা, পৃষ্ঠা নাম্বার 404। অন্যান্য, ভয় পেয়ে পিপাসাহীনতা, ভয় পেয়ে পিপাসাহীনতা। তাহলে পিপাসাহীনতার পয়েন্ট পেলাম 5টি। তাপ, রোগ, গর্ভাবস্থা বিপরীত অন্যান্য। তাপ, রোগ, গর্ভাবস্থা বিপরীত অন্যান্য, এই 5টি কথা মনে রাখলে পিপাসাহীনতার জন্য রোগীকে প্রশ্ন করতে পারবেন। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আজকে আমার আইডিতে
একটি পোস্ট দিয়েছি, এই পোস্টের নাম কি ছিল? যাদের জানা আছে একটু লিখে জানান। আজকে যে পোস্টটি দিয়েছি পোস্টের নাম কি ছিল? আজকে যে পোস্টটি দিয়েছি সেই পোস্টের নাম কি ছিল? একটু দ্রুত লিখে জানান। আজকে যে পোস্টটি দিয়েছি পোস্টের নাম কি ছিল? যাদের জানা আছে লিখে জানান। আজকে আমার আইডিতে একটি পোস্ট দিয়েছি, পোস্টের নাম কি ছিল? যাদের জানা আছে দ্রুত লিখে জানান। চেম্বারে রোগীর জন্য ওষুধ প্রস্তুতের কিছু নিয়ম। ডাক্তার আবু দারদা, ধন্যবাদ। যারা আর কে আছেন যে পোস্টটা দেখেছেন, এই পোস্ট থেকে আমরা কি শিখলাম বা এই পোস্টের মধ্যে কি মেসেজ দেওয়া ছিল, মূল বিষয়টি কি ছিল? এই যে আজকে যে পোস্টটি, চেম্বারে রোগীর জন্য ওষুধ প্রস্তুতের কিছু নিয়ম, এর মধ্যে মূল মেসেজটি কি ছিল? যাদের জানা আছে একটু লিখে জানান। আমি লেখা দিলাম, অনেক লেখা দিলাম, আপনারা দেখলেন, আপনারা শেয়ার দিয়ে রেখে দিলেন কিংবা নিজেরা রেখে দিলেন, লাভ কি? যা পড়লেন রিটার্ন দেন। আজকে যে পোস্ট দেওয়া ছিল সেই পোস্টের বিষয়বস্তু কি ছিল? যারা পড়েছেন দ্রুত লিখে জানান। চেম্বারে রোগীর জন্য ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে যে সকল আলোচনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়বস্তুটি কি ছিল? এর মধ্যে মেসেজটি কি ছিল? উল্লেখযোগ্য পয়েন্টটি কি ছিল? মূল কথাটি কি ছিল? আজকের পোস্টের মূল কথাটি কি ছিল? যাদের জানা একটু দ্রুত লিখে জানান। যারা পড়েছেন একটু জানান, তাড়াতাড়ি লিখুন। আজকের পোস্টের মূল বিষয়বস্তু কি ছিল? বুঝলাম, হিডিংটা বুঝলেন, ব্যাপারটা কি ছিল? সচেতনতা। ঠিক আছে, কি ব্যাপারে সচেতনতা? কিসের জন্য সচেতনতা? ওখানে বিষয়বস্তুটি কি ছিল? তাড়াতাড়ি লিখুন। যারা পড়েছেন লিখুন। বুঝলাম, রোগীর জন্য ওষুধ প্রস্তুতের কিছু নিয়ম লিখছি। মূল বিষয়টা কি ছিল? কাকে দিয়ে ওষুধ তৈরি করব? একেবারে সঠিক ডাক্তার ওমর আল আসাদ, একদম। আমার মূল টার্গেটটা ছিল রোগীর সম্মুখে ওষুধ তৈরি করা যাবে না। শুধু তো এতটুকু দেওয়া যায় না, তার সাথে আরো কিছু সাবধানতা সচেতনতা দিয়ে দিলাম। কিন্তু রোগীর সম্মুখে ওষুধ তৈরি করা যাবে না, কারণ 50 সহস্রতমিকের ওষুধ যেভাবে রোগীর জন্য প্রস্তুত করা হয়, এই নিয়ম যারা দশমিক শততমিক পদ্ধতিতে শক্তিকৃত ওষুধ ব্যবহার করেন, তারা অনেক সময় এই 50 সহস্রতমিক ওষুধের শক্তিকরণ নিয়ে প্রশ্ন করেন। অতএব রোগীরা তো ডাক্তার নয়, এই পেথির শক্তি সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তারা আপনাকে প্রশ্ন করতেই পারেন, আপনি মাত্র একটা বড়ি দিলেন আর 1 বোতল পানি দিলেন, আমাকে কি দিলেন, এতে আমার কি হবে? এটা রোগী প্রশ্ন করতেই পারে। এই কারণে রোগীর সম্মুখে ওষুধ তৈরি করা যাবে না। এই কারণে রোগীর সম্মুখে ওষুধ তৈরি করা যাবে না।
আজকের এই পোস্টের চেম্বারে রোগীর জন্য ওষুধ প্রস্তুতের যে সাবধানতার মূল বিষয়বস্তু ছিল রোগীর সম্মুখে ওষুধ তৈরি করা যাবে না। কারণ যারা 50 সহস্রতমিকের ওষুধ রোগীকে দিচ্ছেন 4 আউন্স ডিস্টিল ওয়াটারের মধ্যে মাত্র একটি বড়ি গ্লুবিউজ দিচ্ছেন। এই এতটুকু পানির মধ্যে যদি একটি গ্লুবিউজ দেন, আপনি যদি রোগীর সাথে গল্প করেন ওষুধ দিচ্ছে মাত্র একটা বড়ি, দেখেন আপনি কিভাবে ভালো হয়ে যান। এই গল্প রোগীর সাথে করার কোনো প্রয়োজন নেই, রোগীকে ডাক্তার বানানোর কোনো প্রয়োজন নেই। আপনার রোগীকে রোগীর জায়গায় রাখুন, তার কনফিডেন্স যেন আপনার প্রতি থাকে। রোগীকে ডাক্তার বানানোর কোনো প্রয়োজন নেই। এমন যদি হয় আপনার বাসায় যারা ডাক্তার নয় তারা যদি আপনার কাছে ওষুধ খায়, ফ্যামিলি মেম্বারদেরকে ওষুধ দেওয়ার সময় সেখানেও আপনি সাবধানতা অবলম্বন করেন। আপনার ফ্যামিলিতে যারা ডাক্তার নয় তাদের সম্মুখে ওষুধ বানানোর কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যেভাবে ওষুধ, হোমিও ডাক্তাররা আমরা যারা শক্তি সম্পর্কে যেভাবে যেটুকু জানি, এটা তো তারা জানে না। অতএব তারা দেখবে শুধু একটা বড়ি, দেখবে 1 ফোঁটা লিকুইড বা 1 ফোঁটা ওষুধ দেখবে, তারা এটা শক্তি বুঝবে না, এটা গুণ কীর্তন বুঝবে না, এটা কার্যক্ষমতা বুঝবে না। আপনি ডাক্তার, আপনি ব্যবহার করে ফলাফল পাচ্ছেন, আপনি বুঝতেছেন, কিন্তু আপনার ফ্যামিলির যে ডাক্তার নয় সে বুঝবে না। হ্যাঁ, যদি সে আপনার ওষুধ খেয়ে যদি ভালো থাকে আর আপনার প্রতি সে আত্মবিশ্বাস তৈরি হয়, সেই ক্ষেত্রে আপনি তাকে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু রোগীদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, রোগীর সম্মুখে কখনো ওষুধ তৈরি করা যাবে না। আমি অল পটেন্সি বলতে কিছু বুঝি না, কোনটা নিউ কোনটা অল কোনটা বুঝি না। দশমিক, শততমিক, 50 সহস্রতমিক এটুকু বুঝি। এই 3 পটেন্সি কতদিন আগে বা পরে আবিষ্কৃত হয়েছে এটা আপনারা সবাই জানেন। অতএব অল বলার সুযোগ নাই, নিউ বলার সুযোগ নাই। 250 বছরে এখনো যদি বলি অল পটেন্সি, নিউ পটেন্সি বলি, এখনো নিউ বললে তাহলে অল হবে কবে? আল্লাহ ভালো জানে। 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ রোগীর সম্মুখে কখনো তৈরি করা যাবে না, একদম সোজা কথা। আমার এই কথায় বা আজকে যে আলোচনা ছিল আমার লেখায়, আপনারা আমার সেই লেখাটি বুঝেছেন কিনা, লেখাটার মূল ভাবটা বুঝেছেন কিনা একটু লিখে জানান। হাই হ্যালো দিয়ে তাড়াতাড়ি একটু দ্রুত লিখুন। এবার আমরা জিহ্বায় চলে যাব, তাড়াতাড়ি লিখুন। আজকে যে পোস্ট ছিল চেম্বারে রোগীর জন্য ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে চিকিৎসকের যে সকল সাবধানতা অবলম্বন করতে হবে, যা লিখতে চেয়েছি আপনারা বুঝেছেন কিনা দ্রুত লিখে জানান। তাড়াতাড়ি লিখুন, বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখুন। তাড়াতাড়ি লিখুন, যারা বুঝেছেন তাড়াতাড়ি লিখুন। আজকে যে পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টে বুঝেছেন কিনা? রোগীর সম্মুখে ওষুধ তৈরি করা যাবে না। ইদানিং আবার আরেকটি নিয়ম চালু হয়েছে, লকডাউনের অজুহাতে রোগীকে কোন শিশিতে ওষুধ দিয়েছে M2, কোন পটেন্সির M2 ওষুধটি দিয়েছে, রোগীর ওষুধ খাওয়া শেষ। এবার আবার রোগীকে বলে দেওয়া হয় আপনার আসতে সমস্যা হচ্ছে, আপনি এটার মধ্যে পানি ঢুকান, পানি ঢুকিয়ে এবার খাইতে থাকেন। আপনি পুরাতন শিশিতে পানি ঢুকিয়ে ওষুধ দেন, রোগীকে অসুবিধা নেই,
ওষুধে কাজও করে, কিন্তু এই কাজটা আপনি নিজে করবেন, রোগীকে দিয়ে নয়। এই কাজটুকু আপনি নিজে করবেন, রোগীকে দিয়ে নয়। যদি রোগীর ওষুধ শেষ হয়ে থাকে, যদি মনে করেন রোগী আপনার থেকে অনেক দূরে আছে, আপনি ওই শিশির মধ্যে রোগীকে বারবার চেঞ্জ করাবেন, এমন যদি হয়, তাহলে আপনি রোগীর যেই বোতল থেকে ওষুধ খাচ্ছে সেই বোতলটির সাথে আরো 2-4-5টা শিশির ফাইটাম আপনি দিয়ে দেন। আপনি তৈরি করে দিয়ে দেন, একের পর একটার পর একটা ওষুধ সেখানে ওখানে ঢুকাবে, ফাইটাম ঢুকাবে, আর রোগী এক এক করে খেতে থাকবে। কিন্তু রোগীকে কখনো বলবেন না যে আপনি সেই বোতলের মধ্যে পানি ঢুকিয়ে খেতে থাকেন। এতে রোগীদের আপনার প্রতি, এই পেথির প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। বাকি কথাগুলি আমি এইভাবে ক্লাসে বলতে চাচ্ছি না, লাইভে সব কথা বলা যায় না, এভাবে লাইভে সব কথা বলা যায় না। তারপরে বলছি, এখন থেকে সাবধান। আপনি রোগীকে একই বোতলে M2 দিয়েছেন কিংবা 200 দিয়েছেন বা 1M দিয়েছেন, এই যে বোতলে ওষুধটি দিয়েছেন সেই বোতলে পুনরায় যদি আপনি তাকে সেই বোতল থেকে ওষুধের পাওয়ার বারবার যদি তাকে ওই বোতল থেকে খাওয়াতে চান, তাহলে আপনি সাথে আরো কয়েকটি বোতলের মধ্যে ডিস্টিল ওয়াটার দিয়ে দেন কিংবা ফাইটাম দিয়ে দেন। একটা পর একটা ঢুকাবে, রোগী খাবে। কিন্তু রোগীকে কখনো বলা যাবে না যে আপনি ডিস্টিল ওয়াটার ঢুকে নেন, পানি ঢুকে নেন। রোগীকে এই কথাটি রোগীকে বলা যাবে না। অডিয়েন্স, আমি যা বলতে চেয়েছি আমার কথাটা বুঝেছেন কিনা দ্রুত হাই হ্যালোতে জানান, জলদি লিখুন। এই যে কথাটি আমি বললাম যে এখন অনেক ডাক্তাররা বলে দিচ্ছে আপনি যে ওষুধটা খাচ্ছিলেন এতদিন, আপনার আসতে সমস্যা হচ্ছে, এটার মধ্যে পানি ঢুকান, পানি ঢুকিয়ে খান। এই কথাটা বলা যাবে না। প্রয়োজন বোধে আপনি পূর্ব থেকে রোগীর জন্য আলাদা ফাইটাম কয়েকটি দিয়ে দিবেন। প্রয়োজন হলে রোগী দূরে হলে আপনি ওষুধ পাঠিয়ে দিবেন, কিন্তু রোগীকে কখনোই বলা যাবে না পানি ঢুকে খেতে থাকেন। এতে রোগীদের এই পেথির প্রতি কনফিডেন্স নষ্ট হবে। আপনি রোগীকে যখন বলবেন যে আপনি পানি ঢুকিয়ে খান, রোগীরা বলবে যে পানি ঢুকে খেয়েছি, কিন্তু প্রথমবার যে ওষুধটা কাজ করলো দ্বিতীয়বার আর কাজ করছে না। এই যে রোগী যে বললো আপনি যখন ওষুধটা তৈরি করে দিয়েছিলেন সেই সময় কাজ করলো, কিন্তু আপনি যখন বললেন পানি ঢুকে খাওয়ার জন্য, তারপর থেকে আর আমার রোগ কমছে না, আমার ভালো লাগছে না, আমার উপকার হচ্ছে না, তখন কি করবেন? এই কাজটুকু করা যাবে না। নিজে আগে থেকে প্রয়োজন বোধে আগে থেকে একাধিক ফাইটাম বানিয়ে দিয়ে দিবেন রোগীর সাথে। অডিয়েন্স, এতক্ষণ আমি যা বলছি আমার কথাটি বুঝে থাকলে দ্রুত হাই হ্যালো জানান। আজকে লেখার মূল পয়েন্ট ছিল রোগীর সম্মুখে ওষুধ তৈরি করা যাবে না। আজ তার সাথে যোগ করলাম, তার সাথে আরো কয়েকটি কথা ছিল। কেমন শিশি ব্যবহার করবেন, কেমন পানি ব্যবহার করবেন, কে ওষুধ বানাবে, ওষুধ বানানোর সময় কি থাকবে, কি করবে, ওষুধ তৈরি হচ্ছে তখন ফোনে কথা বলা যাবে কি যাবে না, পাশে আরেকজনের সাথে কথা বলা যাবে কি যাবে না, এই নিয়ে অনেক কথা বলেছি। কিন্তু তার সাথে বলতে চাই আরেকটি খবর, সেটা হচ্ছে রোগীকে কখনোই বলা যাবে না যে আপনি ওষুধের মধ্যে পানি মিশিয়ে নেবেন। আপনি ওষুধের সাথে পানি মিশিয়ে নেবেন কিংবা খালি বোতলে পানি মিশিয়ে নেবেন। হ্যাঁ, রোগীকে আপনি বলতে পারেন কাপিং করে খেতে বলতে পারেন, একদম কাপিং করে এটা বলতে পারেন, কিন্তু খালি বোতলে পানি নিয়ে খাবেন এই কথাটা বলাটা আমার কাছে ভালো লাগে না। কারণ রোগীরা এরকম যাদেরকে বলেছি তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের নেগেটিভ ফলাফলটা চলে আসে। অতএব সাবধান, আগে থেকে নিজে ওষুধ একাধিক বোতলে ফাইটাম দিয়ে দিবেন, ফাইটাম দিয়ে দিবেন, একটা পর একটা ঢুকাবে, খাবে। আপনার ইনকাম ঠিক থাকবে, রোগীও ভালো থাকবে, আপনারও লস নেই, রোগীরও লস নেই। আমার এই আইডির লেখা
আর এখনকার কথা এই দুইটা বুঝে থাকলে একটু হাই হ্যালো দিয়ে লিখেন তাড়াতাড়ি। এবার আমরা জিহ্বা ঢুকে যাবো, জলদি লিখুন, একটু দ্রুত লিখুন। তাড়াতাড়ি লিখুন। আজকে লেখার মধ্যে বেশ কয়েকটি কথা ছিল। রোগীরা যে পুরাতন শিশিগুলা নিয়ে আসে, আপনি ইচ্ছা করলে সেই শিশিগুলি ব্যবহার করতে পারেন, তবে কথা আছে, সাবধানতা অবলম্বন করতে হবে কিছু দিক থেকে। রোগী যে শিশিগুলি আপনি দিয়ে দিলেন, একটা ছিল ঔষধ, সাথে 10টা কিংবা 15টা ছিল ফাইটাম। এখন রোগী যখন শিশিগুলা নিয়ে আসবে, আপনি এমন হতে পারে রোগীর এক শিশির ক্যাপ আরেক শিশিতে, এক শিশির ওয়াসা ক্যাপ আরেক শিশিতে রোগী ব্যবহার করে থাকতে পারে। অতএব রোগীদের ফেরত আনা শিশি আপনি ফাইটামের শিশিকে ফাইটাম ভাবতে পারেন না। এমন হতে পারে এই শিশির মধ্যে তাদের বাচ্চারা অজান্তে, তাদের অজান্তে এই শিশির মধ্যে অন্য কিছু ঢুকিয়ে রাখতে পারে খালি বোতল পাওয়ার পরে। অথবা আপনি পুরাতন শিশি ব্যবহার করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ফুটিয়ে সেটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু ক্যাপ আর ওয়াসা এই দুইটা ব্যবহার করতে যাবেন না। এই দুইটা বাদ দিয়ে, ক্যাপ আর ওয়াসা বাদ দিয়ে শিশিগুলা ব্যবহার করতে পারেন। ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ফুটিয়ে ব্যবহার করতে পারেন। আরেকটি কথা বলেছি, যারা 50 সহস্রতমিক ওষুধ ব্যবহার করেন, আপনারা কখনোই প্লাস্টিকের শিশি ব্যবহার করবেন না, একদম না। ডেসিমেল সেন্টিসিমেল যারা ব্যবহার করে, তারা কি করলো না সেটা আপনার জানার বিষয় নয়। যারা 50 সহস্রতমিক ওষুধ ব্যবহার করেন, আপনাদেরকে বলছি, আপনারা কখনোই কাঁচের শিশি ব্যতীত প্লাস্টিকের শিশি ব্যবহার করবেন না, একেবারেই না। কারণ আপনাকে রোগী টাকা দিচ্ছে, রোগী আপনাকে টাকা দিচ্ছে, আপনি কেন তাকে একটি শিশি দিতে পারবেন না? আপনি রোগীর কাছে টাকা নিচ্ছেন, রোগী আপনাকে টাকা দিচ্ছে, আপনি তার জন্য কি দিচ্ছেন আপনি জানেন, আমি জানি, সব ডাক্তার জানে, কিন্তু বোতলটা তো ভালো দিবেন, এটুকু যেন বাদ না যায়। একেবারে বিশুদ্ধ যেন, একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার শিশির মধ্যে কোনো ঝামেলা যেন না থাকে, কোনো ঝামেলা না থাকে। সম্ভব হলে অবশ্যই নতুন শিশি ব্যবহার করবেন, পুরান শিশি নয়, নতুন শিশি ব্যবহার করবেন। নতুন শিশি পাওয়ার পরও সেই শিশিটি ফুটিয়ে নেবেন, নতুন শিশিটি পাওয়ার পরও নতুন শিশিটি ফুটিয়ে নেবেন, না ফুটিয়ে শিশি ব্যবহার করবেন না, শিশিটা ফুটিয়ে নেবেন। ক্যাপ ওয়াসা যেগুলো ব্যবহার করেন, নতুন কেনার পরও এগুলো ফুটিয়ে নেবেন। এই কথাগুলি আজকে সব বলা ছিল। অডিয়েন্স, আজকে দুইটি কথা বেশি সাবধান থাকতে হবে। একটি হচ্ছে রোগীর সম্মুখে ওষুধ তৈরি করা যাবে না। 2 নাম্বারটি হচ্ছে রোগীর মাধ্যমে রোগীর খালি বোতলে ডিস্টিল ওয়াটার দোকানের পারমিশন দেওয়া যাবে না। এই দুইটি একটু ভালোভাবে মনে রাখতে হবে। এবার আসি আমরা জিহ্বা। সার্বধায়িকের মধ্যে আমাদের পিপাসা শেষ, আজকে জিহ্বার পালা। জিহ্বার পালা। অডিয়েন্স, জিহ্বার 8টি পয়েন্ট রয়েছে। জিহ্বার পয়েন্ট 8টি। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাসপড়া। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাসপড়া। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাসপড়া। একটু দ্রুত লিখুন। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাসপড়া। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাসপড়া। অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ। অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাসপড়া। অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ। এই 8টা লিখুন সবাই।
প্রকৃতি বন্য শুষ্কতা ঘাসপালা অনুভূতি কম্পন ফাটা স্বাদ। অডিয়েন্স এই 8টা একটু লিখে দেন, দ্রুত লিখুন। আপনি 4 আউন্স ব্যবহার করতে পারেন, 2 আউন্স ব্যবহার করতে পারেন। জিহ্বার পয়েন্ট 8টি, প্রধান পয়েন্ট 8টি। জিহ্বার প্রধান পয়েন্ট হচ্ছে 8টি। প্রকৃতি বন্য শুষ্কতা ঘাসপালা অনুভূতি কম্পন ফাটা স্বাদ। 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 একটু দ্রুত লিখে দেন। প্রকৃতি বন্য শুষ্কতা ঘাসপালা অনুভূতি কম্পন ফাটা স্বাদ। প্রকৃতি বন্য শুষ্কতা ঘাসপালা অনুভূতি কম্পন ফাটা স্বাদ। প্রকৃতি বন্য শুষ্কতা ঘাসপালা অনুভূতি কম্পন ফাটা স্বাদ। সবাই লিখুন, এই মুহূর্তে যারা আছেন সবাই লিখুন। আপনাদের যারা দ্রুত লিখতে পারেন আপনারটা দেখে আরেক ভাই লিখবে। প্রকৃতি বন্য শুষ্কতা ঘাসপালা অনুভূতি কম্পন ফাটা স্বাদ। প্রকৃতি বন্য শুষ্কতা ঘাসপালা অনুভূতি কম্পন ফাটা স্বাদ। তাড়াতাড়ি লিখুন। প্রকৃতি বন্য শুষ্কতা ঘাসপালা অনুভূতি কম্পন ফাটা স্বাদ। যারা অলসতার জন্য একা একা পড়তে রাজি না আমার সাথে বলুন। প্রকৃতি বন্য শুষ্কতা ঘাসপালা অনুভূতি কম্পন ফাটা স্বাদ। 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 তাড়াতাড়ি লিখুন। প্রকৃতি বন্য শুষ্কতা ঘাসপালা অনুভূতি কম্পন ফাটা স্বাদ। 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 সবাই লিখুন, সবাই লিখুন। প্রকৃতি বন্য শুষ্কতা ঘাসপালা অনুভূতি কম্পন ফাটা স্বাদ। 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 প্রকৃতির মধ্যে এবার আমরা একটু জানবো। ম্যাপের মতো তালি তালি, সাল উঠা, ক্ষতকর, সিভিলিটি ক্ষত। 4টি। ম্যাপের মতো তালি তালি, সাল উঠা, ক্ষতকর, সিভিলিটি ক্ষত, এই 4টি। যারা পারেন এই 4টি লিখে দেন। প্রকৃতি, জিহ্বার প্রকৃতি, ম্যাপের মতো তালি তালি, সাল উঠা,
ক্ষতকর সিপিরিটিক ক্ষত, মেপের মতো তালি তালি, সাল উঠা, ক্ষতকর সিপিরিটিক ক্ষত, মেপের মতো তালি তালি, ছাল উঠা, ক্ষতকর সিপিরিটিক ক্ষত, মেপের মতো তালি তালি, ছাল উঠা, ক্ষত, সিপিরিটিক ক্ষত। একটু লিখে দেন, সবাই লিখুন। প্রকৃতি, জিহ্বার প্রকৃতি কেমন? মেপের মতো তালি তালি, ছাল উঠা, ক্ষত, সিপিরিটিক ক্ষত। এই চারটি লিখে দেন। যারা পারেন দ্রুত লিখুন। প্রকৃতি, জিহ্বার প্রকৃতি কেমন? একটু দ্রুত লিখুন। লেখার পাশাপাশি একটু শেয়ারও দিয়ে দিবেন, যাতে করে আপনার আরেক ভাই দেখতে পারে। প্রকৃতি, ম্যাপের মতো তালি তালি, সাল উঠা, ক্ষতকর সিপিরিটিক ক্ষত। তাড়াতাড়ি, ম্যাপের মতো তালি তালি, সাল উঠা, ক্ষতকর সিপিরিটিক ক্ষত। ধন্যবাদ। এবার আসি বর্ণ। জিহ্বার বর্ণ: কালো বর্ণ, নীল বর্ণ, বাদামি বর্ণ, লালচে বাদামি, ফ্যাকাশে লাল বর্ণ, কিনারাদয় লাল, ডগাটি লাল, সাদাটে দুধের মতো সাদা, ময়লা। কালো, নীল বর্ণ, বাদামি বর্ণ, কালচে বাদামি, ফ্যাকাশে লাল বর্ণ, কিনারাদয় লাল, ডগা লাল, সাদা দুধের মতো সাদা, ময়লা। এই 11টি। যারা পারেন এই 11টি লিখে দেন। বেনি আশ কলা চেয়ে বেশি আছে আমাদের রেপার্টরিতে কিংবা রুগীলিপিতে, ম্যাথমেটিকাতে। বেনি আশ কলা 7টা, আর এখানে জিহ্বার কালারই আছে আমার কাছে 11টা। কালো বর্ণের, নীল বর্ণের, বাদামি বর্ণ, লালচে বাদামি, ফ্যাকাশে লাল বর্ণ, কিনারাদয় লাল, ডগা লাল, সাদা দুধের মতো সাদা, ময়লা। একটু দ্রুত লিখে দেন। কে কে পারেন লিখুন। জিহ্বার বর্ণ তাড়াতাড়ি লিখুন। জিহ্বার বর্ণ একটু লিখলে আপনাদের হয়ে যাবে। লাল, নীল, বাদামি, লালচে, ফ্যাকাশে লাল বর্ণ, কিনারাদয় লাল, ডগা লাল, সাদা দুধের মতো সাদা, বাকি আছে ময়লা যুক্ত। মোট 11টি। তাড়াতাড়ি লিখুন। কালো, নীল, বাদামি, লালচে, ফ্যাকাশে লাল, কিনারাদয় লাল, ডগাটি লাল, সাদা দুধের মতো সাদা, ময়লা। তাড়াতাড়ি লিখুন। আবার প্লিজ। আলহামদুলিল্লাহ। কতবার যে বললাম রে বাবা। লাল, নীল, বাদামি, লালচে, ফ্যাকাশে লাল বর্ণ। কালো, নীল, বাদামি, লালচে, ফ্যাকাশে লাল বর্ণ, কিনারাদয় লাল, ডগা লাল, সাদা দুধের মতো সাদা, ময়লা যুক্ত। তাড়াতাড়ি লেখেন। কালো, নীল, বাদামি, লালচে, ফ্যাকাশে লাল, কিনারাদয় লাল, ডগা লাল, সাদা দুধের মতো সাদা, ময়লা। কালো, নীল, বাদামি, লালচে, ফ্যাকাশে লাল, কিনারাদয় লাল, ডগা লাল, কিনারাদয় লাল, ডগা লাল, সাদা দুধের মতো সাদা, ময়লা। কালো, নীল, বাদামি, লালচে, ফ্যাকাশে লাল, কালো, নীল, বাদামি, লালচে, ফ্যাকাশে লাল, কিনারাদয় লাল, ডগা লাল, সাদা দুধের মতো সাদা, ময়লা।
কালো, নীল, বাদামি, লালচে, ফ্যাকাশে। কালো, কালো, নীল, বাদামি, লালচে, ফ্যাকাশে, লাল, কিনারা লাল, ডগা লাল, সাদা, দুধের মতো সাদা, ময়লা। তাড়াতাড়ি লিখুন। তাড়াতাড়ি লিখুন, সবাই লিখুন, তাড়াতাড়ি লিখুন। জিহ্বার পয়েন্ট 8টি। 1 নম্বরে প্রকৃতি, 2 নম্বরে বর্ণ, 3 নম্বরে শুষ্কতা, 4 নম্বরে খাসপরা, 5 নম্বরে অনুভূতি, 6 নম্বরে কম্পন, 7 নম্বরে ফাটা, 8 নম্বরে স্বাদ। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাসপরা, অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাসপরা, অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাসপরা, অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ। প্রকৃতি, বর্ণ এটুকু হলো। এবার শুষ্কতা। শুষ্কতা সকালে, বিকালে না রাত্রে? শুষ্কতা সকালে, বিকালে না রাত্রে? শুষ্কতা, ড্রাইনেস। শুষ্কতা সকালে, বিকালে না রাত্রে? ঋতুস্রাবের কালে, মিন্স ডিউরিং। শুষ্কতা, জিহ্বার মধ্যে শুষ্কতা সকালে, বিকালে না রাত্রে? ঋতুস্রাব কালে শুষ্ক জিহ্বা, পিপাসাহীনতা। শুষ্ক জিহ্বা, পিপাসাহীনতা। মাঝখানে শুষ্ক, মূল দেশে শুষ্ক, অগ্রভাগে শুষ্ক। মাঝখানে শুষ্ক, মূল দেশে শুষ্ক, অগ্রভাগে শুষ্ক। শুষ্কতার অনুভূতি, শুষ্কতার অনুভূতি। শুষ্কতা সকালে, বিকালে, রাত্রে, ঋতুস্রাব কালে, শুষ্কতা, পিপাসা সহ, পিপাসাহীনতা সহ শুষ্কতা। মাঝখানে শুষ্ক, মূল দেশে শুষ্ক, অগ্রভাগে শুষ্ক। শুষ্কতার অনুভূতি। শুষ্কতা সকালে, বিকালে, রাত্রে, শুষ্কতা, ঋতুস্রাব কালে, শুষ্কতা, পিপাসাহীনতা সহ, মাঝখানে শুষ্ক, মূল দেশে শুষ্ক, অগ্রভাগে শুষ্ক। শুষ্কতার অনুভূতি। অডিয়েন্স এই 7টি লিখে দেন। তাড়াতাড়ি এই 7টা লিখুন। শুষ্কতা 3 নম্বরে শুষ্কতা সকালে, বিকালে, রাত্রে, ঋতুস্রাব কালে, শুষ্কতা, পিপাসাহীনতা সহ, মাঝখানে শুষ্ক, মূল দেশে শুষ্ক, অগ্রভাগে শুষ্ক। শুষ্কতা, শুষ্কতার অনুভূতি। এই হলো 8টি। দ্রুত 8টি লিখে দেন, যে পারেন তাড়াতাড়ি। শুষ্কতা সকালে, বিকালে, রাত্রে, শুষ্কতা, ঋতুস্রাব কালে, জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, মাঝখানে শুষ্ক, মূল দেশে শুষ্ক, অগ্রভাগে শুষ্ক। শুষ্কতার অনুভূতি। ছোটবেলার সেই শ্রেণীর কথা মনে পড়ছে।
শুষ্কতা। ডাক্তার বাবু, মাঝখানে তো লেখাপড়ার সময় পার হয়ে গেছে আপনাদের, এখন তো লেখাপড়ার সময় না। এখন এই যে বাচ্চাদের মধ্যে বুলে টুলে যদি কিছুটা পড়ানো যায় নাকি, এখন তো লেখাপড়ার বয়স না আপনাদের। এখন তো হলো ডাক্তারি করবেন, রুগী দেখবেন, এখন তার লেখাপড়ার সময় না। একটু যদি ভুলে ভালে পড়ানো যায় আর কি, এই জন্য লেগে থাকা। জিহ্বার পয়েন্ট 8টি। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাস পড়া, অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ। আজকে পড়লাম আমরা 4টি, প্রকৃতি, বর্ণ, শুষ্কতা 3টি। এবার পড়ব খাস পড়া। 4 নম্বরে খাস পড়া, 4 নম্বরে খাস পড়া। খাস পড়া সম্পর্কে অতীতে একবার অনেক আলোচনা করার চেষ্টা করেছি। অডিয়েন্স, জিহ্বা দাঁত থাকে একসাথে, একটু হালকা দাঁতের ছাপ থাকাটা স্বাভাবিক। এটার নাম ইনডেন্টেড না, ইনডেন্টেড হলো খাস পড়া। ওটা মোট, এই যে মায়েরা যখন রুটি বানায়, মহিলা যখন রুটি তৈরি করতে যায়, এই যে আটার মন্ডটা যখন নাকি রুটি তৈরি করতে শুরু করে, যখন মোটা থাকে, তখন কোনো কারণে আঙ্গুল দিয়ে যখন নাকি চাপতে থাকে, এইভাবে দাগ পড়ে যায়, মোটা দাগ পড়ে যায়, খাস পড়ে দাগ পড়ে যায়। এটা হচ্ছে আপনার খাস পড়া। হালকা খাস, এটাকে খাস পড়া বলে না। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাস পড়া, এই 4টি আজকের গেল। এই 4টির পরে বাকিগুলি আবার আগামী দিন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অডিয়েন্স, আপনাদের কাছে আমি জানতে চাই, আজকে আমরা যে পড়লাম এতক্ষণ, জিহ্বার কয়টি পয়েন্ট ছিল? জিহ্বার মূল পয়েন্ট কয়টি ছিল? দ্রুত লিখে জানান। জিহ্বার মূল পয়েন্ট কয়টি ছিল? যাদের জানা আছে একটু দ্রুত লিখে জানান। জিহ্বার মূল পয়েন্ট কয়টি ছিল? জিহ্বার মূল পয়েন্ট কয়টি ছিল? তাড়াতাড়ি লিখুন। জিহ্বার মূল পয়েন্ট কয়টি ছিল? প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাস পড়া, অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ। এর মধ্যে আমরা 4টি শিখলাম। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাস পড়া। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাস পড়া 4টি গেল। কালকে থেকে আবার ইনশাআল্লাহ আমরা শুরু করব বাকি 4টি। কালকে আবার শুরু করব রাত 9:30টায়। অডিয়েন্স, আজকে আমার আইডিতে যে লেখাটি ছিল, সেই লেখাটি যারা পড়েছেন তারা তো ভালো, যারা পড়েন নাই লাইভ থেকে বের হয়ে সেটা পড়বেন। পড়ার পরে কি বুঝলেন সেটাও লিখবেন। আপনারা শুধু শুধু লিখে রাখেন থ্যাংক ইউ ভেরি মাচ। এই থ্যাংক ইউ ভেরি মাচ যারা লিখেন, এই থ্যাংক ইউ ভেরি মাচ একটা দায় সারা একটা লেখা লিখে যাচ্ছেন না। আপনাকে পড়েন, বুঝেন, বুঝার পরে সেখানে সিদ্ধান্ত নেন যে এই নিয়মগুলি আমরা এখন থেকে মানার চেষ্টা করব, আরেক ভাইকে বলে দেওয়ার চেষ্টা করব। কিংবা সেই নিয়মগুলি আপনারা তালিকা দিয়ে লেখেন যে আমরা এই নিয়মগুলি মানবো। তার মানে আপনি ওটা পড়েছেন, আপনি ওটা দেখেছেন। আমি জানতে চাই যে আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ লিখে কোনো লাভ নেই। আপনারা লিখুন, সেখানে উল্লেখ করেন, আপনারা সেখানে উল্লেখ করেন যে আমরা, যেমন বলো রোগী থাকলে বাইরে আসতে বলো, ভিতরে আসতে বলো। নিজামদের জেল করছে বাইরে আসতে বলো।
অডিয়েন্স, যে লেখাটি দিয়েছি সে লেখাটি পানি ব্যবহার ক্ষেত্রে আপনি ডিস্টিল ওয়াটার ব্যবহার করেন, ডিস্টিল ওয়াটার ব্যবহার করেন। আমি যে কথা বলছিলাম যে আমি যখন কোনো লেখা দিচ্ছি, লেখা দেওয়ার পরে সেই লেখাটি, যে লেখাটি দিচ্ছি সেই লেখাটি আপনি আগে পড়ুন, বুঝুন, এটার মধ্যে কি শিখার আছে সেটা বাছাই করুন, বাছাই করে একটু লিখুন। প্রয়োজন সাথে আপনারা, আমি যা লিখি এটি তাৎক্ষণিক যা মনে পড়ে ঠিক ওটা লিখে দিচ্ছি। আপনারা যদি একটু ভালো মতো পড়ে আরও যদি কোনো সংশোধন করা দরকার, আরও কোনো কিছু সংযোগ করা দরকার, আপনারা তা লিখুন। তাহলে হবে কি, ওইটা আবার আমি আপনাদের ওটাই এই যে রুগীলিপি 3 জন্য প্রিপারেশন নিচ্ছি ওটার মধ্যে দিয়ে দেব। কিন্তু আপনারা শুধু থ্যাংক ইউ ভেরি মাচ দিলে এতে কোনো লাভ নেই। এটা দিয়ে আমার মন ভরে না। আমার মন ভরে তখন যখন আপনি পড়ার পরে যখন মতামত লিখেন যে এটা ঠিক হয় নাই, এটা ঠিক করা দরকার, এটা আরো সংযোগ করতে হবে, এই যারা এই লেখার উপর সমালোচনা করবেন সেটা মজা। তাইলে হবে কি, আপনাদের সমালোচনা থেকে আমি আরো 2-1টা পয়েন্ট পাবো, ওই পয়েন্টটা আমি সংযোগ করতে পারবো। যদি থ্যাংক ইউ ভেরি মাচ দেন, তারপরে কি একেবারে টাইপ ছাড়া এখন পাওয়া যায়, আপনার থ্যাংক ইউ দিয়ে দেন, ওয়েলকাম দিয়ে দেন, এই এক্সিলেন্ট দেন, এটি দেখলে রাগ উঠে। কেন জানেন? আগে পড়েন, বুঝেন, যদি ভাল লাগে পড়বেন, পড়ে একটু মতামত লিখেন, 2-4টা পয়েন্ট সংযোগ করেন, উল্লেখ করেন যে এই পয়েন্টটি ভালো লাগছে, এই পয়েন্টটা ভালো লাগে নাই। তাহলে হবে কি, লিখতে ইচ্ছে করে। আপনারা না পড়লে আমি লিখবো, আমার কাজ আমি চালিয়ে যাব। আপনারা লেখলে হয় কি, তা ভাবি যে আপনারা নিশ্চয়ই পড়ছেন, দেখেছেন, বুঝেছেন, যেটা আমার টার্গেট সেটা হচ্ছে, তখন আরেকটু ভালো লাগে আর কি, এর বেশি কিছু না, আরেকটু ভালো লাগে, লিখতে ইচ্ছে করে, জাস্ট এই। যাই হোক অডিয়েন্স, আজকে আমরা শিখলাম জিহ্বার পয়েন্টগুলি। জিহ্বার মেন পয়েন্ট হচ্ছে 8টি। জিহ্বার মেন পয়েন্ট 8টি: প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাস পড়া, অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ। এর মধ্য থেকে আমরা 4টি পড়লাম: প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাস পড়া। আগামী দিন ইনশাল্লাহ অনুভূতি থেকে আমরা পড়ব, শিখব। আপনারা সম্ভব হলে অনুভূতি থেকে দেখে রাখবেন, যাদের কাছে রুগীলিপি 1-2 আছে একটু দেখে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা ওই লেখাটি পড়েন নাই, চেম্বারের ক্ষেত্রে চেম্বারে রুগীদের ওষুধ তৈরির জন্য কিছু নিয়ম কানুন, যারা পড়েন নাই লাইভ থেকে বের হয়ে একটু দেখে নেবেন। আর ভালো লাগলে ক্লাসটি একটু শেয়ার দিয়ে দিবেন, বাস হয়ে গেল। সবাই ভালো থাকেন। আগামী দিন রাত 9:30 পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, পড়াশোনা করেন। সবাই সবার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।